নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। সকাল সকাল হাজির দমদম স্টেশনে। আমার আজকের গন্তব্য নদিয়ার বীরনগর, ধরব কৃষ্ণনগর লোকাল। বীরনগর এখান থেকে শুধুমাত্র কৃষ্ণনগর লোকাল এবং লালগোলা প্যাসেঞ্জারই যায়। ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন, আগে উঠে পড়ি। বীরনগর এখান থেকে মোটামুটি ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় লাগে। যেতে যেতে একটু জেনে নেওয়া যাক বীরনগরের কথা। ব্রিটিশ শাসনামলের আগে গঙ্গা তীরবর্তী বীরনগরের নাম ছিল উলা। দস্যু দমনে স্থানীয় বাঙালি যুবকদের বীরত্ব দেখে ইংরেজরা এর নামকরণ করেছিলেন বীরনগর, যা উলা বীরনগর নামে পরিচিত হয়। এটি নদিয়ার একটি পুরনো জনপদ এবং অন্যতম প্রাচীন পৌরসভা। বীরনগর পৌরসভা 1869 সালে প্রতিষ্ঠিত হয়। এই পৌরসভার প্রথম পৌরপ্রধান ছিলেন কবি নবীন চন্দ্র সেন। বর্তমানে বীরনগর রানাঘাট মহকুমার অন্তর্গত। গঙ্গাও বীরনগরের পাশ থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। এই বীরনগরেই প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর জন্ম হয়। যদিও দুই মনীষীরই বাড়ি সেভাবে আজ আর নেই আরও অনেক ঐতিহাসিক স্থাপত্য। বীরনগর থেকে কিন্তু উলা নামটি বিলুপ্ত হয়ে যায়নি, বরং এখনও উলা এবং বীরনগর বিভিন্ন জায়গাতেই পাশাপাশি হয়েই টিকে আছে। মোটামুটি কল্যাণী ছাড়াতেই দুপাশে সবুজের বাহার শুরু হয়ে গেল। কি যে দারুণ লাগছিল, চোখের আরাম। উলা বীরনগরে একসময় ছিল মিত্র মুস্তাফি এবং মুখার্জি, এই দুই জমিদার বংশের পাশাপাশি জমিদারি। এই দুই জমিদার বংশের সন্তানেরা এই অঞ্চলে অসংখ্য মন্দির স্থাপন করেছেন। বিশেষ করে মুস্তাফিদের স্থাপন করা জোড়বাংলা মন্দির, দ্বাদশ শিব মন্দির এবং আরও কিছু সুপ্রাচীন মন্দির উল্লেখযোগ্য। মিত্র মুস্তাফিরা এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নমূলক কাজেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সবুজের সমুদ্র পেরিয়ে আমি চলে এসেছি বীরনগরের কাছাকাছি। রানাঘাট স্টেশন থেকে একটি স্টেশন অর্থাৎ কালীনারায়ণপুরের পরে কৃষ্ণনগরের দিকে যেতে পড়ে বীরনগর। আমাদের ট্রেন ঢুকছে নদিয়ার এই প্রাচীন বর্ধিষ্ণু শহরে। নেমে গিয়েছি বীরনগরে। ট্রেন চলে যেতেই নিস্তব্ধ প্ল্যাটফর্ম। ঝকঝকে সুন্দর ফাঁকা এই প্ল্যাটফর্ম। এদিকেও নিশ্চয়ই গরিব মানুষ আছেন, কিন্তু তারা এখনও প্ল্যাটফর্ম দখল করে দোকানপাট সাজিয়ে বসেননি। ভালো লাগলো দেখে। ওভারব্রিজ পেরিয়ে আমি যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখান দিয়েই বেরোনোর পথ। স্টেশন থেকে বেরিয়েই পরপর খাবারের দোকান। আপাতত সামনেই 3টে মিষ্টির দোকান দেখতে পাচ্ছি। জিজ্ঞাসা করে জানলাম 3টি দোকানই ভালো চলে। সকালে কিছু খেতে হবে। আমি সামনেই থাকা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকেই বেছে নিলাম। এখানে বসবার জায়গা রয়েছে এবং অন্য দোকানে লুচি বা কচুরি থাকলেও এখানে কিন্তু পরোটা হচ্ছে। দোকানে বসতেই গরম গরম পরোটা এসে গেল, সঙ্গে নিলাম কালাকাঁদ। ওরাই বেছে দিলেন ওদের দোকানে টাটকা কালাকাঁদ। পরোটা বা তরকারি খারাপ নয়, তবে কালাকাঁদটা বেশ ভালো খেতে। প্রাতরাশ সেরে এবারে ধরে নিলাম টোটো। আমি যাচ্ছি সোজা খর্দাপাড়ায় রামকৃষ্ণ আশ্রমে। এদিকের গন্তব্যগুলির মধ্যে এটি সবচেয়ে দূরে। আমি রামকৃষ্ণ আশ্রম দেখে তারপর ধীরে ধীরে অন্য জায়গাগুলো দেখতে দেখতে এগোবো স্টেশনের দিকে। চলে এসেছি রামকৃষ্ণ আশ্রমের সামনে। বীরনগর থেকে আড়ংঘাটা যাওয়ার রাস্তার উপরেই এই আশ্রম এবং মন্দিরের অবস্থান। আশ্রমের বয়স 40 পেরোলেও এই মন্দিরের বয়স কিন্তু খুব বেশি নয়। 2026 সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়েছে,
তাই মাত্র মাস 3 হলো এর বয়স। ঢুকেই প্রথমে নজরে আসে মন্দিরটি। মন্দির এখন ফাঁকা, ভিতরে বড় হলঘর, তার শেষ প্রান্তে মূল মন্দির। মন্দিরে শ্রীরামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি আছে। হলঘরের দুই পাশে অসংখ্য ছবি, সেগুলি কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন অবতারের ছবি, যা সর্বধর্ম সমন্বয়ের কথাই বলে। মন্দিরের বাইরে এলে ভালো লাগবেই, প্রচুর গাছপালা রয়েছে, তার মাঝে সুন্দর মন্দিরটি অন্য ভালো লাগা আনে। মন্দিরের পিছনে আরেকটি ছোট মন্দিরের মতো ঘর রয়েছে দেখলাম, শুনলাম ওটা ভোগের ঘর। এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত আছে, তবে ভোগ খেতে হলে 2 দিন আগে থেকে বলে দিতে হয়। থাকার জন্য এখনও কিছু সামান্য ব্যবস্থা আছে, তবে তার নির্দিষ্ট অর্থমূল্য এখনও নির্ধারণ করা হয়নি। রামকৃষ্ণ আশ্রম দেখে বেরিয়ে পড়েছি। এই রাস্তা ধরেই চলেছি বিন্ধ্যবাসিনী তলার দিকে। আগেই বলেছিলাম এখানে প্রচুর ছোট বড় মন্দিরের দেখা মিলবে। রাস্তার ধারে এখন যেমন দেখতে পাচ্ছি আমি। চলে এসেছি বিন্ধ্যবাসিনী তলায়। আগে বরং রাস্তার ধারে থাকা শিব মন্দিরটি দেখে নেওয়া যাক। প্রাচীন মন্দির, পঞ্চরত্ন শৈলীর, ভিতরে শিবলিঙ্গ রয়েছে। এবারে যাওয়া যাক বিন্ধ্যবাসিনী মায়ের মন্দিরে। বীরনগরে বা উলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির হল এই বিন্ধ্যবাসিনী মন্দির। মন্দির চত্বরে অবশ্য এখন বাজার বসে গিয়েছে। এটি আদতে একটি বারোয়ারি মন্দির, বছরে একবার করে মায়ের পুজো হয়। বীরনগরে মহিষমর্দিনী ও বিন্ধ্যবাসিনী উৎসব বৈশাখী পূর্ণিমার সময় অনুষ্ঠিত হয়। এই বছর সদ্য হয়ে গিয়েছে মায়ের পুজো। এই উপলক্ষে এখানে বিরাট মেলা বসে, সেই মেলায় এখনও রয়ে গিয়েছে। এই এলাকায় বিখ্যাত এই বিন্ধ্যবাসিনী মেলা। মন্দিরে মায়ের বিগ্রহের পাটাতন রাখা আছে। পাশেই রয়েছে একটি প্রতীকী মন্দির, যেখানে নিত্য পুজো হয়। বিন্ধ্যবাসিনী তলা থেকে মিনিট 5 হেঁটে চলে এসেছি এবার 12 মন্দিরের সামনে। সামনেই বড় তোরণ, তবে সেটি বন্ধ। পাশে ছোট গেট দিয়ে ঢুকতে হবে ভিতরে। ভিতরে ঢুকেই ভালো লাগলো, বেশ শান্ত, গাছপালা ঘেরা পরিবেশ। বীরনগরের প্রখ্যাত রামেশ্বর মিত্র মুস্তাফির অধস্তন ষষ্ঠ পুরুষ ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তাফি নীলের ব্যবসা করে প্রচুর ধন সম্পত্তির অধিকারী হন। 1815 সাল নাগাদ উলা বীরনগরের প্রখ্যাত মুস্তাফি বাড়ির উত্তর দিকে প্রায় 50 বিঘা জমির ওপর তিনি 12টি মন্দির, একটি 7 মহল ভবন নির্মাণ করেন। পাশাপাশি একটি পুষ্করিণীও খনন করেন। সেই ভবনটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হলেও 12টি মন্দির আজও অক্ষত অবস্থায় রয়েছে। এই 12টি মন্দিরের ভিতরে 10টি 8চালা শিব মন্দির, একটি কালী মন্দির এবং একটি দুর্গা মন্দির রয়েছে। আনুমানিক 15 ফুট উচ্চতা বিশিষ্ট শিব মন্দিরগুলির মধ্যে বর্তমানে মাত্র একটিতেই শিবলিঙ্গ দেখা যায়, অন্যগুলিতে এখন অন্যান্য দেবতাদের অধিষ্ঠান। একটু দেখিয়ে দিই আপনাদের এই মন্দিরগুলিতে কারা কারা আছেন।
এই ভবনের উপরে আছে একটি রাধা কৃষ্ণের মন্দির। সেখানে রাধিকা মাধব কৃষ্ণমূর্তি, গৌর গদাধর, নৃসিংহ বিগ্রহ নিত্য পূজিত হয়। এই আশ্রমে থাকা এবং ভোগের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে জনপ্রতি 200 টাকা লাগে। শুধু ভোগ খেতে গেলে 120 টাকা লাগে। এই ভবনের পাশেই নজরে আসে সাদা একটি মন্দির, প্রায় 50 ফুট উচ্চতা বিশিষ্ট পরিত্যক্ত পঞ্চরত্ন কালী মন্দির, যা ঈশ্বরচন্দ্র মিত্র 1818 সালে নির্মাণ করেন। পূর্বে কোনো এক সময় মন্দিরটির 4টি রত্ন বা চূড়া ছিল, যা পরবর্তীতে ভেঙে যায় বা ভেঙে ফেলা হয়। এখন বর্তমানে কেবলমাত্র মূল চূড়াটি অক্ষত অবস্থায় রয়েছে। মন্দিরে দীন দয়াময়ী কালীর পাথরের মূর্তি ছিল, যা বর্তমানে বিসর্জিত। এই চত্বরেই দ্বাদশ মন্দিরের কিছুটা দূরে আজও রয়েছে সেই প্রাচীন পুকুরটি এবং তার পাশেই রয়েছে ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান ও সমাধি। এবারে চললাম সেটিই দেখতে। বৈষ্ণব মঠ কর্তৃপক্ষ সুন্দরভাবে জায়গাটি সংরক্ষণ করেছেন। অনেক ফুল ফলের গাছ, মনোরম নির্জন পরিবেশ, পদ্মফুলের সমাহার, নিঝুম প্রাচীন পুষ্করিণীর পাড়ে বাঁধানো বেদিতে বসে এক স্বর্গীয় অনুভূতি লাভ করা যায়। এক কথা, দ্বাদশ মন্দির আপনাকে আচ্ছন্ন করে ফেলবে তার সুপ্রাচীন ইতিহাসের মায়াবী পরশে। ঈশ্বরচন্দ্রের দৌহিত্র বৈষ্ণব চূড়ামণি ভক্তিবিনোদ ঠাকুর 1838 সালের 2রা সেপ্টেম্বর এখানেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি আনন্দচন্দ্র দত্ত এবং জগৎমোহিনী দেবীর তৃতীয় পুত্র ছিলেন। তার নাম রাখা হয়েছিল কেদারনাথ দত্ত। তিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের হিন্দু দার্শনিক, গুরু এবং আধ্যাত্মিক সংস্কারক, যিনি 19বিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে ভারতে এই ধর্মের পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন এবং সমসাময়িক পণ্ডিতদের দ্বারা তার সময়ের একজন গৌড়ীয় বৈষ্ণব নেতা হিসেবেও অভিহিত হয়েছিলেন। বিভিন্ন ভণ্ডদের দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশুদ্ধ শিক্ষা এমনভাবে সেই সময় বিকৃত হয়ে গিয়েছিল যে সাধারণ মানুষ তার সমস্ত অনুগামীকেই সমাজের পরজীবী ভিক্ষুক বলে মনে করতেন। এই আধ্যাত্মিক শূন্যতার মাঝে ভক্তিবিনোদ ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী রচনা, প্রকাশনা এবং প্রচারের মাধ্যমে এবং তার ব্যক্তিগত চরিত্র ও আচরণের দ্বারা জনমতকে নতুন রূপ দিয়েছিলেন। 1874 সাল থেকে 1914 সালে তার দেহত্যাগের আগ পর্যন্ত ভক্তিবিনোদ সংস্কৃত এবং ইংরেজিতে দার্শনিক গ্রন্থ এবং সরল বাংলায় ভক্তিরীতি রচনা করেন। তার গ্রন্থপঞ্জিতে 100-রও বেশি গ্রন্থ রয়েছে, যার মধ্যে রয়েছে প্রামাণ্য গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থের অনুবাদ, প্রায়শই তার নিজস্ব ভাষ্যসহ কবিতা, ভক্তিগীতি এবং প্রবন্ধ। তিনি শ্রীচৈতন্যের জন্মস্থান নিয়ে গবেষণা করেন। তার মতে নবদ্বীপ নয়, মায়াপুরের পাশে বল্লালদিঘি গ্রামই শ্রীচৈতন্যের জন্মস্থান। তবে এই মত নিয়ে বিতর্ক আছে, অনেকেই তা মানতে চাননি। ভক্তিবিনোদের জন্মস্থানটি কিন্তু সুন্দর পরিবেশে, চারপাশে আমবাগান, সবুজের সমারোহ। সত্যি জায়গাটি অপূর্ব। ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান দেখে মিনিট 3 হেঁটে চলে এসেছি সর্বজ্ঞ পাড়ায়। একই রাস্তার ওপরেই উলাশঙ্কর মন্দির। সুন্দর রং করা পঞ্চরত্ন শৈলীর মন্দিরটি দেখতে ভালোই লাগে। জনশ্রুতি এটি 1782 সাল নাগাদ অমরনাথ ব্রহ্মচারী নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন। তবে বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। ভিতরে শিবলিঙ্গ আছে, যা নিত্য পূজিত। উলাশঙ্কর মন্দিরের পিছন দিকে গলির মধ্যে আরও একটা শিব মন্দির রয়েছে। এবারে দেখতে এসেছি সেই মন্দিরটি। এই মন্দিরটিও পঞ্চরত্ন বিশিষ্ট, বেশ বড়সড় মন্দির। গলির মধ্যে থাকায় বাইরে থেকে বোঝা মুশকিল।
তবে এই মন্দিরকে আড়াল করে রেখেছে একটি বিশাল অশ্বত্থ গাছ। এই মন্দিরের নাম শিব উপাসনালয়। কে বা কারা এটি বানিয়েছিলেন তা স্থানীয়দের কাছ থেকে জানা গেল না, তবে অনুমান করা যায় এটিও মিত্র মুস্তাফিদেরই কারো দ্বারা তৈরি। এর ভেতরেও শিবলিঙ্গ নিত্য পূজিত। রওনা দিলাম এখান থেকে। মুস্তাফি পাড়াতে ঢুকে পড়েছি। বীরনগর ছোটোখাটো গঞ্জ হলেও বেশ পরিচ্ছন্ন, রাস্তাঘাটও ভালোই। এখানকার পুরসভা কিন্তু কাজ করে মনে হলো। যেতে যেতে রাস্তার বাঁদিকে পড়ল একটি ভগ্নপ্রায় প্রাচীন মন্দির। শুনলাম এটি বিষ্ণু মন্দির। মুস্তাফিদের বানানো সবচেয়ে পুরনো মন্দির এটি, তবে বর্তমানে এর হাল খুবই খারাপ। বিষ্ণু মন্দির দেখে আবার এগোলাম সামনে। সামান্য এগোতে এসে গেলাম মুস্তাফিদের বাসভবনের সামনে। রাস্তার ধারেই নজরে এলো মুস্তাফিদের কালী মন্দির, যদিও সেটি এখন বন্ধ। 1657 সাল নাগাদ শান্তিপুরের গুরু মহাশয় মোহন মিত্র এবং তার ভাই টেকা থেকে উলা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তখন উলা ছিল হুগলি নদীর পূর্ব তীরের একটি ছোট্ট এবং অপরিচিত গ্রাম। মোহন মিত্রের ছেলে রামেশ্বর মিত্র বাংলার নবাব শায়েস্তা খান এবং মুর্শিদ কুলি খানের দরবারে রাজস্ব সংগ্রাহক ও হিসাবরক্ষক হিসেবে খ্যাতি লাভ করেন। এর ফলস্বরূপ রামেশ্বর মিত্র মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে মুস্তৌফি উপাধি লাভ করেন, পরে যা মুস্তাফি নামে পরিচিত হয়। এখানেই তিনি একটি সুবিশাল অট্টালিকাও নির্মাণ করেন। পরবর্তীতে অবশ্য মিত্র মুস্তাফিরা ভাগ হয়ে যান এখান থেকে। হুগলির দুটি জায়গাতে পরে তারা জমিদারি গড়ে তোলেন। পুরনো অট্টালিকাটি অনেক আগেই ভেঙে পড়েছে এবং সেই গৌরবময় দিনগুলির একমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে এই প্রবেশদ্বারটি রয়ে গিয়েছে। প্রবেশদ্বারটি পার করেই প্রথমে নজরে পড়ে পরিবারের তৈরি একটি চণ্ডী মণ্ডপ। গেলাম আগে সেখানে। এই চণ্ডী মণ্ডপে প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। কাঠের তৈরি এই চণ্ডী মণ্ডপটি একসময় খড়ের ছাউনিতে ঢাকা ছিল, যা এখন ঢেউখাড়া টিন দিয়ে ছাওয়া হয়েছে। চণ্ডী মণ্ডপ থেকে সামান্য এগোলে নজরে আসে মিত্র মুস্তাফিদের বাড়ির কিয়দংশ। সামান্যই রয়েছে। এই উলা বীরনগরের মিত্র মুস্তাফি পাড়ায় এসে মনে পড়ে যাচ্ছে আরও দুটি জায়গার কথা। আমরা কিন্তু সেই দুটি জায়গাতেও বেরিয়েছিলাম। আগেই বলেছিলাম যে মিত্র মুস্তাফিরা একটা সময় তো এখান থেকে চলে যান, ভাগ হয়ে চলে যান হুগলির দুটি জায়গাতে। একটি জায়গা হচ্ছে শ্রীপুর বলাগড়, আর একটি জায়গা হচ্ছে সুখাড়িয়া সোমরা বাজারে। এই দুটি জায়গাতে মিত্র মুস্তাফিদের ভাইরা সেখানকার জমিদারি স্থাপন করেন। সেখানে খুব সাফল্যের সঙ্গে তারা বসবাস শুরু করেন পরবর্তীকালে। তো সেই জায়গা দুটিও কিন্তু আমাদের দৃশ্যকল্প বেড়াতে গিয়েছে, আমি বেড়াতে গিয়েছি, আপনারা দেখেছেন যারা পুরনো দর্শক। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। এই দুটি জায়গাও কিন্তু খুব সুন্দর। মিত্র মুস্তাফিরা এমনিতে জমিদার হিসেবে খুব সফল মানে তারা খুব হিতপরায়ণ, তারা উপকারী। সেই জন্য তারা যেখানেই গেছেন সেখানে কিন্তু সেখানকার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন উন্নয়নে তারা কিন্তু সহায়তা করেছেন। এটা একটা বলার বিষয়। তো সেই বীরনগরের এই পাড়ায় এসে, মুস্তাফি পাড়ায় এসে কিন্তু আমার মনে পড়ে গেল ওই দুটি ভ্রমণের কথা। ওই দুটি ভ্রমণও খুব সুন্দর ছিল, ওই জায়গাগুলিও খুব সুন্দর। সেখানেও মিত্র মুস্তাফিরা বেশ কিছু মন্দির স্থাপন করেছেন। আপনারা যারা ওই পর্বগুলি দেখেননি তারা একটু দেখে নিতে পারেন, আমাদের প্লেলিস্টে কিন্তু আছে, হুগলি পর্বে পাবেন। একটু বেড়াই আমরা।
মিত্র মুস্তাফিদের এখানকার যে অংশগুলি আছে এই বীরনগরের, সেগুলো একটু দেখি। চণ্ডীমণ্ডপ থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে 1694 সালে নির্মিত একটি বিখ্যাত জোড়বাংলা স্থাপত্য রীতির মন্দির। মন্দিরটি একটি উঁচু বেদির ওপরে প্রতিষ্ঠিত। এর বাম প্রান্তে একটি সিঁড়িও রয়েছে। এই মন্দিরের সামনের দিকে পোড়ামাটির কারুকার্য রয়েছে, কিন্তু রং করার কারণে এবং সংস্কারের সময় তা অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। তবে যা কিছু এখন অবশিষ্ট আছে তা যথেষ্ট, এবং এই জেলার অন্যতম সেরা পোড়ামাটির কারুকার্য এখানেই রয়েছে। এই প্রসঙ্গে এটাও বলা বাহুল্য যে এই মন্দিরটি জেলার বেশ কয়েকটি জোড়বাংলা মন্দিরের মধ্যে অন্যতম। এই মন্দিরে রাধা এবং কৃষ্ণের বিগ্রহ রয়েছে। অন্যান্য মন্দিরের মতো এখানেও প্রতিদিন পূজা অর্চনা হয়, কিন্তু আমি যখন পৌঁছেছি মোটামুটি সকাল 11টা নাগাদ, তখন মন্দিরটি বন্ধই পেলাম, যে কারণে এই বিগ্রহগুলির ছবি খুব ভালো তুলতে পারিনি আমি। কৃষ্ণের বিগ্রহটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, আর রাধিকার বিগ্রহটি অষ্টধাতু দিয়ে নির্মিত। মন্দিরের বাইরে উপরের দিকে থাকা প্রতিষ্ঠালিপি বা ভিত্তিফলক অনুসারে রামেশ্বর মিত্র 1616 শতাব্দে অর্থাৎ 1694 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানকার শব্দ এবং তারিখগুলি পাঠযোগ্য। অসামান্য টেরাকোটার কাজ মন্দিরের সম্মুখ গাত্রে সর্বত্র, মুগ্ধ হয়ে দেখতে হয় তা। ফলকগুলিতে কৃষ্ণলীলা, রামায়ণ, দেবদেবী এবং সামাজিক জীবনের বিভিন্ন দৃশ্য চিত্রিত রয়েছে। রওনা দিলাম মিত্র মুস্তাফিদের এই পাড়া থেকে। এখান থেকে যাব মুখার্জি পাড়া। আগেই বলেছিলাম এখানে মিত্র মুস্তাফিদের পাশাপাশি জমিদার ছিল মুখার্জিরাও। সেই মুখার্জিদের বাড়ি দেখতেই এবারে যাওয়া। চলে এসেছি মুখার্জি পাড়ায়। সামনে যে বাড়িটি রাস্তার উপরে দেখা যাচ্ছে সেই বাড়ির নাম সিংহদরজা। একসময় এটাই ছিল মুখার্জি বাড়ির প্রবেশ পথ, তবে এখন সিংহদরজা নিজেই একটা বাড়ি হয়ে গিয়েছে। সেখানে মানুষজন বসবাস করেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে। সিংহদরজার নিচ দিয়ে এখন সরকারি রাস্তা হয়ে গিয়েছে। আমিও সেই পিচঢালা রাস্তায় পা বাড়ালাম। এই চত্বর একসময় পুরোটাই ছিল মুখার্জিদের, এখন সেসবই বিক্রিবাটা হয়ে গিয়েছে, নতুন নতুন বাড়ি উঠছে এখানে। সামান্য দূরেই একটি বড় শিব মন্দির নজরে এলো রাস্তার ধারেই। লাল সাদা আটচালাই মন্দিরটি মুখার্জিদের স্থাপন করা সেটা বোঝাই যাচ্ছে। এখানকার শিবলিঙ্গটি একটু অন্য ধরনের, সাদা কালো এই শিবলিঙ্গ। নিত্য পুজো হয় দেখেই মালুম হচ্ছে। এই রাস্তা ধরে আরও একটু এগোতেই নজর এলো মুখার্জিদের পিতলের রথ। বেশ বড় রথ, রাখা আছে একটি উঁচু ছাদওয়ালা ঘরে। তার পাশে একটি প্রাচীন অবশেষ। মুখার্জিদের বাড়ির সামান্য কিছু অংশ এখনও বেঁচে আছে। এটা বোধহয় নহবতখানা বা ওই ধরনের কিছু একটা হবে।
মোট কথা এই অঞ্চলে এলে এখনও ইতিহাসের হাতছানি আপনাকে নাড়া দেবেই। মুখার্জি বাড়ি দেখে আবার রওনা দেব আমি। মুখার্জি পাড়ার শেষ প্রান্তে রয়েছে একটি বিশাল আমবাগান। এবার এসেছি সেই আমবাগানে। ইচ্ছে একটু প্রকৃতির সঙ্গে সময় কাটানো। তবে ওপাশে বড় বড় আম গাছের তুলনায় এদিকের এই আম গাছগুলো তুলনায় নবীন, কিন্তু এদিকটা বেশি সুন্দর। গাছে গাছে আম ধরে আছে, সবুজ মখমলের মতো ঘাসের গালিচা গোটা আমবাগান জুড়েই। এত সবুজ দেখে চোখ এবং মন দুটি ভালো হয়ে যায় যেন। সবচেয়ে আনন্দ দিচ্ছে গাছে ফুলে থাকা সবুজ আমগুলি। কিছু কিছু আম তো মাটিতে ঠেকে গিয়েছে যেন, অপূর্ব লাগছিল। প্রায় 100 বিঘার এই আমবাগানের একেবারে শেষ প্রান্তে রয়েছে আমি। আমবাগান শেষ হলেই কৃষিক্ষেত, হলুদ ধান হয়ে আছে মাঠ জুড়ে। ওদিকে আবার আমবাগানের সীমা পার হলেই রজনীগন্ধা এবং গাঁদা ফুলের ক্ষেত। ভারী ভালো লাগছিল এখানে এসে। জ্যৈষ্ঠের প্রখর দাবদাহের মধ্যে এই সুশীতল আমবাগানের ছায়া একটা অন্য অনুভূতি দেয়, দারুণ লাগে। তার সঙ্গে যদি থাকে এই রকম দারুণ দারুণ সব একদম আম ভর্তি, গাছ ভর্তি আম, সেটা তো একটা আলাদা প্রাপ্তি। এবছর কিন্তু যেখানে যাচ্ছি আমের ফলন খুব ভালো হয়েছে, দারুণ সব জায়গাতেই। বীরনগরও ব্যতিক্রম নয়। বীরনগর কিন্তু এমনিতে খুব সবুজ জায়গা। আমি দেখলাম বাড়িতে বাড়িতে প্রচুর গাছ, রাস্তার ধারে গাছ। তাছাড়া ওই বড় বড় বিশাল এই আমবাগানগুলো তো আছেই। ফলে বীরনগরে সবুজের খোঁজে কেউ যদি আসেন তিনি ঠকবেন না। আর এই আমবাগানটার বিশেষত্ব হচ্ছে, আমবাগানটা ছাড়িয়ে আমি যেই বেরোলাম সঙ্গে সঙ্গে এই দিকে একদম রজনীগন্ধার ক্ষেত। সে একটা দারুণ ব্যাপার, যে রাশি রাশি রজনীগন্ধা ফুটে আছে, ওপাশে আবার গাঁদার ক্ষেত। সে একটা দারুণ, মানে সত্যি সুন্দর লাগার একটা বিষয়। যাদের প্রকৃতি বা সবুজ ভালো লাগে তাদের বীরনগর ভালো লাগবেই। সুন্দর। এই দেখুন না, কত ছোট একটা গাছ, হ্যাঁ, কত আম, মানে ভাবা যাচ্ছে না, রাশি রাশি আম। মানে এদিকে আবার এই পাশটা আবার হলুদ ধান ক্ষেত। এই যে এদিকে আবার হলুদ ধান ক্ষেত, হলুদ ধান ক্ষেত, তার পাশে চন্দ্রমল্লিকার ক্ষেত, চন্দ্রমল্লিকা না তো রজনীগন্ধার ক্ষেত, ওপাশে গাঁদা, ওপাশে সবজি আছে। সব মিলিয়ে দারুণ, আমার তো দারুণ লাগছে ব্যাপারটা। আমবাগান থেকে ফুলের ক্ষেতের পাশ দিয়ে আবার এগোলাম আমি। মিনিট পাঁচেকের মধ্যেই চলে এলাম দিঘির পাড়ে। একটা বিশাল জলাশয়, স্থানীয় মানুষ একে দিঘি বলেই ডাকেন। একদিকে বসতি, অন্যদিকে সবুজের সংসার। দিঘির পাড়ে গাছের ছায়ায় দাঁড়াতে ভালোই লাগছিল। এই জায়গাও বেশ সুন্দর। দিঘি পার করলেই অনন্ত ক্ষেত, জলের ধারে একদিকে ঘন আমবাগান, কাজল কালো জলে তার স্বচ্ছ ছায়া। মাছেরা খেলা করে দিঘির জলে, পাড়ে বসেই দেখছিলাম তা। ফুরফুরে হাওয়ায় জলের ধারে বসে থাকতে ভালোই লাগছিল।
আধ ঘন্টা মতো বসে এবার রওনা দিলাম দিঘির পাড় থেকে। দিঘির পাশ দিয়েই পথ, সেই পথ ধরেই চলেছি এবার উলাই চণ্ডী মন্দির দেখতে। এই মন্দির এখানে বিখ্যাত, তবে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতো পথ দেখাচ্ছে গুগল। দুপুরে কোনো টোটোও পাচ্ছি না, মনে হচ্ছে হেঁটেই যেতে হবে পুরো রাস্তাটা। মিনিট 15 হেঁটে চলে এলাম উলাইচণ্ডী মন্দিরের কাছে। সামনেই দেখা যাচ্ছে বড় বড় গাছের সারি। এখানে কোনো মন্দিরের কাঠামো কিন্তু নেই, খোলা হাওয়ায় গাছের ছায়ায় পূজিত হন মা চণ্ডী। উলাইচণ্ডী হলেন উলা বীরনগর গ্রামের একজন লৌকিক হিন্দু দেবী। তার উৎসব এবং জনপ্রিয়তা একসময় এই অঞ্চলের অন্যান্য সমস্ত দেবদেবীর থেকে বেশি ছিল। প্রাক বৌদ্ধ যুগের বাংলার লোকায়ত ধর্মচারণের সঙ্গে এই দেবীর গভীর সম্পর্ক আছে। প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় বা বুদ্ধ পূর্ণিমায় দেবীর সর্বজনীন বার্ষিক পুজো হয়ে থাকে। ভাগীরথী একসময় এখান দিয়েই বইত। কথিত আছে বাণিজ্য করতে শ্রীমন্ত সওদাগর ভাগীরথী নদী দিয়ে সিংহলে যাচ্ছিলেন এবং উলাতে এই জায়গায় থেমেছিলেন প্রাকৃতিক দুর্যোগের জন্য। তিনিই প্রথম উলাইচণ্ডী মায়ের পুজো শুরু করেন এখানে। উলাইচণ্ডী হচ্ছেন বৌদ্ধ প্রভাবিত দেবী। পূজা পদ্ধতি বৌদ্ধ তন্ত্র অনুসারেই হয়। শুরুতে এই পুজো দলিত বা হারি সম্প্রদায়ের ছিল, কিন্তু আনন্দ এবং আপদ বিপদে সব সম্প্রদায়ের মানুষেরাই মানত করতেন, তা এখন প্রচলিতই। জনশ্রুতি আছে ওলা ওঠা বা কলেরা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হতো। উলাইচণ্ডী ছিলেন রক্ষাকারী। পাল যুগের পর রাজা শশাঙ্কর আমলে জাতিভেদ প্রথা বিলুপ্ত প্রায়। নিম্ন বা উচ্চবর্ণের ভেদাভেদ চলে গিয়েছিল, ঘটে আত্মার মিলন। উলা গ্রামের উলাইচণ্ডী পুজো তার একটা প্রকট উদাহরণ। হারি সম্প্রদায়ের লোকেরা এই পুজোকে আঁকড়ে ধরলেও এই পুজো ক্রমশ হস্তান্তর হতে থাকে। নদিয়া রাজা রাঘব রায় এই পুজোকে শক্তি দেবী পূজায় রূপান্তরিত করেন। তার প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথমে হারি সম্প্রদায়ের লোকেরা, তারপর নদিয়ার রাজারা, তারপর মিত্র মুস্তাফিরা এবং তারপরে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা পুজো করতে পারেন, যদিও সেই নিয়ম এখন আর নেই। দেবী উলাইচণ্ডীর মূর্তি বলতে বটবৃক্ষের নিচে একখণ্ড মসৃণ কালো পাথর খণ্ড। সব অনুষ্ঠানেই দেবীকে সবার আগে পুজো করা এই অঞ্চলের রীতি। পাশেই থাকা বটবৃক্ষে মনস্কামনা পূরণের জন্য মাটির ঢিল বা ঘোড়া বাঁধা প্রাচীন রীতি, যা আজও প্রচলিত। তবে এই ধরনের মাটির ঘোড়া মূলত রাঢ়বঙ্গেই দেখা যায় বেশি। এদিককার মন্দিরে আমি কিন্তু আগে তেমন দেখিনি। এই পুজো উপলক্ষে মেলা বসে, মানুষ প্রাণ ভরে সারা বছরের জিনিসপত্র কেনেন। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে চণ্ডীমাতা পুজো দিয়ে শুরু করে বিন্দুবাসিনী এবং মহিষমর্দিনী মাতার পূজার্চনা বীরনগরে অত্যন্ত জনপ্রিয় উৎসব। উলাইচণ্ডী মন্দির থেকে এবার রওনা দিলাম। এখান থেকে বীরনগর স্টেশন 1.5 কিলোমিটারের কিছুটা বেশি পথ, কিন্তু বেশ খানিক সময় অপেক্ষার পরও টোটো না পেয়ে পদব্রজেই চলেছি। গুগল বলছে হেঁটে গেলে মিনিট 20 সময় লাগবে। তবে বড় রাস্তায় এসে টোটো পেলাম বটে, কিন্তু স্টেশন এখান থেকে মাত্র 500 মিটার, তাই হাঁটাই ভালো। এবারে খিদেও পেয়েছে বেশ। স্টেশনে গিয়ে কোনো হোটেল খুঁজে মধ্যাহ্নভোজন সারতে হবে। এখানে কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট 2-1টা আছে, তবে আমি গরমে হালকা খাবো, তাই হোটেলের খোঁজ করছি। চলে এসেছি স্টেশন চত্বরে। স্টেশনের সামনেই সকালে যেখান থেকে মিষ্টি বা পরোটা খেয়েছিলাম সেখানেই আছে একটি ভাতের হোটেলও। খুব সাধারণ মানে ছোটোখাটো হোটেল। নাম গৌরনীতাই হলেও কোনো সাইনবোর্ড নজরে এলো না। ভাত, ডাল, পাঁপড় ভাজা, পটলের তরকারি, মাছের ঝোল, এই হলো আমার দুপুরের মেনু আজকে। রান্নার মান খুবই সাধারণ। দাম পড়ল 70 টাকা প্লেট। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি প্ল্যাটফর্মে। কিছুক্ষণ পরেই আসছে আমার ট্রেন কৃষ্ণনগর শিয়ালদাহ লোকাল।
ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন, আগে উঠে যাই, তারপরে বাকি প্রয়োজনীয় কথাগুলি জানাচ্ছি আপনাদের। ছেড়ে যাচ্ছি বীরনগর, সঙ্গে নিয়ে যাচ্ছি সুন্দর সবুজের দেশে একটা দারুণ বেড়ানোর সুখস্মৃতি। বীরনগরে যাতায়াতের ব্যবস্থা এবার একটু বলা যাক। বীরনগরে যাতায়াত ব্যবস্থা খারাপ নয়। শিয়ালদাহ থেকে 81 কিলোমিটার দূরত্ব, স্থানীয় লোকাল ট্রেনের সুবিধে মেলে এখানে। শিয়ালদাহ কৃষ্ণনগর সিটি মেন লাইন, রানাঘাট লালগোলা মেন লাইনের ট্রেন বীরনগরে আসে। এছাড়াও বীরনগর বাসস্ট্যান্ড থেকে দত্তফুলিয়া শান্তিপুরগামী বাস চলাচল করে। রানাঘাট কৃষ্ণনগরগামী বাস বীরনগর হয়ে চলাচল করে। গাড়িতে বা বাইকে এলে কলকাতা থেকে চাকদা রানাঘাট হয়ে বীরনগর সহজেই পৌঁছানো যায়। বীরনগরে থাকার জায়গা খুব ভালো নেই, ছোটোখাটো দু একটি লজ আছে, দু একটি মন্দিরেও থাকা যায়, তবে এখানে থাকার তেমন দরকার পড়ে না। খাওয়া দাওয়ার জন্য ছোটোখাটো হোটেল থেকে ভালো ভালো রেস্তোরাঁ সবই মিলবে এখানে। আমি তো অনেকটাই হেঁটে ঘুরেছি, কিন্তু প্রচুর টোটো আছে, আপনারা একটা টোটো ভাড়া করে নিলে সব জায়গায় সেই ঘুরিয়ে দেবে। সুন্দর সবুজ পরিবেশে দারুণ একটা বেড়ানো হলো। আজ তাহলে আসি আমি, আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।